বন্দে পুরুষোত্তমম, সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব এই যে এখন দেখা যায় যে বাচ্চাদের এত পড়াশোনার চাপ, এত বইপত্র, তাদের খেলাধুলোরও সময় নেই। তা এদের কিভাবে এই চাপ থেকে মুক্তি পাওয়া যাবে? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই নিয়ে কি বললেন? আর এই যে বড় হয়ে এইসব বাচ্চাদেরই দেখা যায় মানে পড়তে পড়তে এরা এত চাপের মধ্যে থাকতে থাকতে তাদের মন অন্যরকম হয়ে যায়, যে তার রেজাল্ট খারাপ করলে অনেক দেখা যায় যে অনেক বাচ্চা সুসাইড করছে। তো এইসব থেকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের মুক্তি পাওয়ার কি উপায় দিলেন আমাদের একটু বলুন। বন্দে পুরুষোত্তমম, সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে এখনকার বাচ্চাদের দেখলে সত্যি কথায় যখন স্কুলে যাচ্ছে বেশ সেই যে বড় একটা ব্যাগ নিয়ে, আমার কিন্তু এদের দেখে খুব কষ্ট হয়। আমাদের ছেলেবেলা এরকম ছিল না। এরা যেন একেবারে তাদের বাচ্চাদের জীবন শৈশবটা হারিয়ে ফেলেছে, খাওয়া দাওয়া সমস্ত ব্যাপারে। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাস্তব যে চোখে ছোট ছোট বাচ্চাদেরও চশমা নিতে হচ্ছে। আমাদের সেটা অনেক বড় বয়সে ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু চোখে চশমা নিতে হচ্ছে। এই যে এত চাপ, এত বড় বড় ব্যাগ, এর জন্য কিন্তু সরকার নানাভাবে কিন্তু বিভিন্ন কমিশন নানাভাবে কিন্তু নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর সুরাহা তো কোনোদিন কিছু হচ্ছে না, আমি দেখছি, বরং সমস্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। ঘটনাটা তাই। কিন্তু এর জন্য যে মানুষের ভাবনা চিন্তা সরকারের বা কোনো বোর্ডের শিক্ষাবিদদের নেই তা নয়, যথেষ্ট তারা করে যাচ্ছেন, কিন্তু ফল আমি রেজাল্টটা আলটিমেট দেখতে পাচ্ছি না। শিক্ষা কমিশন বারবার কিন্তু এই জিনিসগুলোর উপর জোর দেওয়া হচ্ছে, এত জোর দেওয়া সত্ত্বেও কিন্তু খারাপের দিকে যাচ্ছে। তার কারণ এর শ্রী শ্রী ঠাকুর কিন্তু সবসময় মূল কারণ ধরতেন। একটা জিনিস আমরা দেখি যে আমরা জানি সবসময় এতে শ্রদ্ধাবানও লভতে জ্ঞান, যে শ্রদ্ধাবান যিনি তিনি জ্ঞান লাভ করতে পারেন। শ্রদ্ধা ছাড়া কিন্তু জ্ঞান লাভ করা যায় না, বাস্তবে এটা কোনোদিনই হয় না। আজকে কি হয়েছে, আজকের যুগে শিক্ষাটাকে বলতে পারি একটা সবচেয়ে বেশি কারাপ্টেড বিজনেস বলবো আমি। বিশেষ করে প্রাইভেট এই যে স্কুলগুলো, এটা একটা সবচেয়ে বড় দেশে কারাপ্টেড বিজনেস চলছে। আমি কতগুলো প্রাইভেট স্কুলকে আমি ছেড়ে দিচ্ছি। যারা কথা যেটা বলবেন, সরকারি স্কুলে তো শেখায় না, বইপত্র নেই। প্রাইভেট স্কুলে কত দামি দামি বই, আমার বাচ্চা তাড়াতাড়ি শিখবে, আরো অনেক কিছু শিখবে বলছি জিনিস, সেই জন্য দিচ্ছে। সেটা কথা বলছে না, শিক্ষাটা সবচেয়ে একদম এই স্কুল কলেজ, প্রাইভেট কতগুলো স্কুল কলেজ গড়িয়ে উঠছে। এদের একটা সবচেয়ে বড় বিজনেস করব, বেশ কিছু ইনকাম করছে, শিক্ষায় ব্যবসা নিয়ে চলে এসছে। হ্যাঁ, আমি সবগুলোকে বলছি না, আগে যে স্কুলগুলো ছিল যেমন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, বিভিন্ন এই যে মিশনারি প্রতিষ্ঠানগুলো, সৎসঙ্গের যে তপমন স্কুল, এইসব স্কুলগুলো তারা কিন্তু সব ডেডিকেটেড এবং শিক্ষার বিস্তারের জন্য তারা কিন্তু কাজ করে গেছেন। এগুলো থেকে কোনো প্রবলেম হয়নি। এখনকার যে এই স্কুলগুলো হচ্ছে সবচেয়ে কারাপ্টেড বিজনেস। এখন যে বইগুলো দেয়া হয়, বইগুলো লেখা হয় ইন্টেনশনালি এইভাবে বড় করে বিজনেস করার জন্য। স্কুলও, অনেক স্কুলকে আমি জানি, তারা বেশি একটা দামি বই প্রেসক্রাইব করে যেখানে বেশি কমিশন পাওয়া যাবে। দামি হলে যে ভালো, তার চেয়ে অনেক কম দামে অনেক ভালো ভালো বই পাওয়া যায়। কিন্তু প্রাইভেট স্কুলগুলো এগুলো কিন্তু তাই করে থাকেন বেশিরভাগ। আমি ওই কতগুলো যে মিশনারিজ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, সৎসঙ্গ, এগুলো কথা বলছি না, কিন্তু এই সাধারণত এইসব যে স্কুলগুলো গড়ে উঠেছে, যেগুলো আমরা তথাকথিত বলছি, সেগুলোর ভিতরে কিন্তু এটা সবচেয়ে বেশি। আর বাচ্চারা সারাদিন এই বইয়ের মধ্যে, এই কাজের মধ্যে এত ব্যস্ত রাখা হয়, তারা শরীর চর্চা করতেই পারে না, খেলাধুলা করতেই পারে না। বিকালবেলা কই, ছেলেরা তো দেখছি কোচিং যাচ্ছে, কোচিং থেকে আসছে, পড়ছে, তারা খেলাধুলা কোথায় করছে? আগেকার ছেলেমেয়েরা যেমন বিকালবেলা হলে কি খেলাধুলা করবে,
এখন তো আমি ম্যাক্সিমাম ছেলে মেয়েদের তো দেখি তারা তো এখন খেলাধুলা করবে কি, তারা তো রবিবারের সময় নেই, নানা কোচিং নিয়ে চলছে। তা এইভাবে যদি চলে আলটিমেট কি হতে পারে, তাদের স্বাভাবিকই শরীর ভেঙে পড়ছে। শরীর ভেঙে পড়লে সে পড়াশোনা করবে কি করে? শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কিছু খেয়ে বলছে হজম হচ্ছে না। তার কারণ কি? দৌড়ঝাঁপ না করলে শরীর গঠন কি করে হবে? একটা নাকি আমি ঘটনা শুনেছিলাম, স্বামী বিবেকানন্দের কাছে একজন এসেছেন, ওই বেদ পাঠটাট করবেন আর কি, শিখবেন। তা উনি একটা ফুটবল ধরিয়ে দিয়েছেন যে খেলো, 15 দিন না কত কিছুদিন টাইম দিয়েছেন যে এই খেলে তারপরে আসবে। সে এখন খুব বাধ্য ছাত্রের মতো ফুটবলটাই নিয়ে গেছে, কিন্তু মনে একটা প্রশ্ন, আমি গেলাম ওনার কাছে, কিন্তু উনি আমায় ফুটবল ধরিয়ে ফুটবল খেলতে বললেন কেন? আমি তো পড়াশোনা করতে গেছি। যাক, উনি যেহেতু তিনি বলেছেন এবং তিনি খুব ভালো মনে মেনে নিয়েছেন, তিনি কি করছেন, ফুটবলই খেলেছেন, তার ফুটবল খেলে গেছেন। ফুটবল খেলার পরে তারপরে তিনি যখন বলেছেন আবার এসে তারপর পড়া শুরু করেছেন, ওনার জ্ঞান দেওয়া শুরু করেছেন। তা তখন পরে একটা প্রশ্ন করতে বলছে, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। তা বলছে, কি প্রশ্ন? প্রথম দিন আমি তোমাকে ওই পড়ানো শুরু না করে আমি ফুটবল দিয়েছি কেন? তো উনি দেখলেন এরকম, তো জেনে কেউ বলছে হ্যাঁ, আগে হ্যাঁ। তা বলছে, দেখো তুমি যখন এলে তোমার শরীরটাই ভালো ছিল না, তা শরীরটা ভালো না থাকলে পড়াশোনা করবে কি? এখন আমাদের তাই, শরীর ভালো নেই, জ্বর নে, একটা ক্যালপল খেয়ে নিয়ে পড়াশোনা করতে হবে। এই যে তার ফলে কিন্তু সেখানে আমরা যে শ্রদ্ধা, মানে মানুষ পড়াশোনা করবে, এটা কিন্তু খুব স্বাভাবিক। জ্ঞান লাভ মানুষের একেবারে সহজাত গুণ, যদি সেই পরিবেশটা পায়। কিন্তু যদি শ্রদ্ধা না থাকে, শরীর ঠিক না থাকে, তাহলে পড়াশোনা হবে কি করে? তখন এই প্রবলেমগুলো চলেই আসবে। মানুষ, বাচ্চারা খেলার সময় পাচ্ছে না, তাদের এই ব্যবস্থাগুলো করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুর বলছেন, সেই জন্য আগে বই লিখতে হবে ভালো করে। তিনি খুব জোর দিয়েছেন বই লেখার জন্য। আর বইগুলো লিখতে বলছেন তিনি কেমন, যে একটা গ্রামারের বই, যেন একটা নভেল যেমন লেখা হচ্ছে, গল্পের মতো করে সুন্দর করে লিখতে হবে, আর খুব ছোট করে লিখতে হবে। জিস্ট জিনিসগুলো যেমন থাকে, বেশি বড় বড় নয়, কিন্তু ছোট ছোট করে মানুষের মাথায় যেন জিনিসগুলো ঢুকে যায়। বাচ্চাদের পড়তেও তো ভালো লাগে। হ্যাঁ, ছোট ছোট জিনিসগুলো যেমন মানুষের মাথায় ঢুকে যায়, তাহলে কিন্তু ধীরে ধীরে সে শিখবে। আমাদের সময় দেখেছি যে ধরনের বই ছিল, এখন তো বইয়ের মধ্যে অনেক কিছু ভুসি পুড়ে দেওয়া হচ্ছে, দিয়ে ওটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, লেন্থ বড় করে দেওয়া হচ্ছে, দাম বাড়ানো হচ্ছে, পেজটাকে কোয়ালিটি একটু ভালো করে দেওয়া হচ্ছে, একটু দেখানোর জন্য বেশি কিছু করা হচ্ছে। কিন্তু আলটিমেটলি আগের সেই বইগুলোর মতোও কিন্তু অনেক, বিশেষ করে গ্রামারের এইসব বই কিন্তু অনেক নেই। বেশিরভাগ ভুসি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে বই তৈরি করা হচ্ছে। তাতে ওয়েট বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, বাচ্চাদের নিয়ে যেতে কষ্ট। আর এর জন্য তো একবার তো বলেছিলেন যে শিক্ষাবিদরা যে কি মাথায় ঢুকলো, যে বইয়ের এই ওয়েট কমাতে হবে, তখন সরকারিভাবে চাপও দেওয়া হচ্ছিল। এখন তো সেসবও আবার উঠে গেছে, আবার সেই ইয়েতে চলছে, একই আবার আরো বেড়ে যাচ্ছে এই ঘটনাগুলো। তাহলে শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে, বইয়ের চাপ কমাতে হবে। আর কমাবে এটা বইয়ের চাপ, এগুলো মানে বড় বড় বইগুলো, এইগুলোকে একটা লিমিট করে দেওয়া উচিত। এর জন্য সরকার অনেক ব্যবস্থাও করেছে, যে বইয়ের পাতা লিমিট করে দেওয়া হবে। কেউ তো খুঁজছে আমি আরো হাইফাই স্কুলে দেবো, সেই হাইফাই স্কুলে ওইসব জিনিসগুলো তো আরো মুশকিল হয়ে যাচ্ছে, সেই জন্যই তো মুশকিল হয়ে যাচ্ছে। আর হাইফাই স্কুল বলতে কি বোঝায়? যে কোনো স্কুলে তো পড়বে না, স্কুল তো নয়। আসল জিনিস হচ্ছে শিক্ষক আর ছাত্র। যদি ভক্তি থাকে তাহলে সে সেখান থেকেই শিখে নেবে। হাইফাই জিনিসের দরকার কি?
গাছতলা বসেও তো অনেক সময় পড়াশোনা খুব ভালো হয়েছে, গাছতলা বসেও তো ছেলেপেলে পড়াশোনা করেছে, বরং ভালো পড়াশোনা করে। কিন্তু একটা বড় এসি বিল্ডিং, এটা তো দেখানোর জন্য, সেটা তো জ্ঞানের জন্য নয়। অনেক সময় এই জিনিসগুলো আমাদের প্রবলেম হচ্ছে। পয়েন্ট এটাই আমাদের, যে বাচ্চাদের এগুলোর থেকে মুক্তি পাওয়া। আর একটা জিনিস হচ্ছে এইসব হাই ফাই স্কুলে পড়াতে গিয়ে আরেকটা জিনিস হচ্ছে সাইকোলজিক্যাল একটা সবচেয়ে বড় এফেক্ট হচ্ছে। আমি যেটা দেখেছি বাচ্চাকে হাই ফাই একটা স্কুলে, তথাকথিত স্কুলে পড়াতে যাচ্ছে, পড়াতে গিয়ে তার মাই হয়তো বললো কিছু একটা ভুল করলো, তোকে এত পয়সা দিচ্ছি আর তুই এত জানিস না, স্কুলে কত পয়সা দিতে হয় জানিস, মাস্টাররা কত পয়সা নেয় জানিস, মায়ের জন্য বিগড়ে যাচ্ছে। হ্যাঁ, তাকে এই ধরনের বাচ্চাটাকে যখন বলা হচ্ছে তখন তার মনে স্বাভাবিকই ওই স্কুলে এত পয়সা নেয়, শ্রদ্ধা ভক্তি কিন্তু কমে যাচ্ছে। তোর জন্য কত খরচ করি জানিস। আর বাস্তবিক এটা হয় যে এইসব স্কুলে পড়াতে গিয়ে বাবা মা নাজেহাল হয়ে যায়, যে কোনো মতে এই যে একটা মানে কম্পিটিশন চলেছে, আমার ছেলেকে এই হাই ফাই স্কুলে পড়াতে হবে। কিন্তু আলটিমেট যদি দেখা যায় যে হাই ফাই স্কুলে পড়েও আহামরি কিছু হয় না, একটা কিছু হয়, আবার অনেক অর্ডিনারি স্কুলে পড়েও ভালো শ্রদ্ধা ভক্তি নিয়ে অনেক বড় বড় অনেক কিছু হয়। বাস্তবে এটাও যেটা দেখা যায় যে এখন তো এত উন্নতি হচ্ছে, এত পড়াশোনা চলছে, আগেকার মতো যে বড় বড় মানুষ তো এখন তো দেখা যায় না, কিন্তু তাদের নিয়ে আমরা খাচ্ছি। হ্যাঁ, এখনো যদি আমাদের মনীষীদের কথা বলতে হয়, যে বিজ্ঞানীদের কথাই যদি বলতে হয়, যে পৃথিবীর মধ্যে কি নিউটন, আইনস্টাইন, এদের কথাই নামটাই সব জায়গায় চলে আসে, তাদের ভেঙেই খাওয়া হচ্ছে। আবার যদি আমাদের বাংলাতেই দেখা যায়, সেই আচার্য জগদীশচন্দ্র বোস, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ, এরা সেই সব বৈজ্ঞানিকদের তাদের কথাগুলোই কিন্তু চলে আসে। বর্তমান যুগে যে জিনিসগুলো হচ্ছে, যে সেটা কি হচ্ছে, সেই আলটিমেটটা আমরা এখন নাম করতে গেলে তাদের নামগুলোই করি। এখন কি করছেন, এখন তো কিছু সেই জিনিসগুলোই হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, আবার কুফলও বেড়ে যাচ্ছে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মেলে। অনেক সময় মানে গার্জিয়ানরা ধরেই নিচ্ছে, যে বাবা মা তাদের ধরেই নিচ্ছে যে ছেলে আমার জন্ম করে ডাক্তার হবে, কিন্তু দেখা যায় যে হয়তো ওই ছেলেটার অন্য একটা কোনো আচ্ছা দিকে তার ন্যাক আছে, সেখানে কিন্তু খুব ভালো করতে পারে। ডাক্তারি সে ভালো করবে না, কিন্তু সে হয়তো ইঞ্জিনিয়ার ভালো হতে পারে, কি ভালো আর্টিস্ট হতে পারে, ভালো সিঙ্গার হতে পারে, ভালো অভিনেতা হতে পারে। সব প্রফেশনই কিন্তু যদি দেখা যায় ভালো করবে, যেখানেই টপ করবে সেখানেই ভালো করতে হবে। তাকে যে ডাক্তারি হতে হবে এই জিনিসটা তো বাবা মায়ের মন থাকতে পারে, কিন্তু ছেলের সেই কোয়ালিটির মধ্যে সেটা নাও থাকতে পারে। তার মানে এই নয় যে সে খারাপ। এই যে পরবর্তীকালে বাচ্চারা বিগড়ে যাচ্ছে, অনেকজন সুসাইড করছে, এই সবের জন্য এই যে বিগড়ে যাচ্ছে বা সুইসাইড করছে, এটা হচ্ছে শিক্ষাটাকে ব্যালেন্সড শিক্ষা হচ্ছে না। আমাদের একমাত্র গ্রোথ হচ্ছে টিউমারাস গ্রোথ হচ্ছে। আর সমাজে কাউকে একজনকে তো দায়ী করা যায় না, আমরা সবাই দায়ী এর জন্য। এই জন্য নয় যে কেউ পার্টিকুলার একজনকে ছেড়ে দিলে হবে, আমরা সবাই সমাজের মানুষ, সমাজে সকলকেই, এই বাবা মা অবশ্যই মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। সেই জন্য বলা হয় না যে রত্নগর্ভা, কোনো ভালো ছেলে হলো সেও মায়ের কৃতিত্ব সবচেয়ে বেশি। বাবার অবশ্যই কৃতিত্ব আছে, তা নেই, কিন্তু মায়েরটাকে মা তিনি আর কি মেপে দিচ্ছেন। মা শ্রী শ্রী ঠাকুর বললেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। তা মাতৃভক্তি পিতৃভক্তি যদি না হয় তাহলে গুরু ভক্তিও হয় না, আর না হলে জ্ঞানও আসে না, মানে সমানভাবে সে বেড়ে উঠতে পারে না। তাই এই যে শিক্ষা ব্যবস্থা, এটা পুরো পয়েন্ট একটু উত্তর। হ্যাঁ, এই যে কি বলছিলে, হ্যাঁ, এই যে এত পড়াশোনার চাপ বিগড়ে যাচ্ছে, সুসাইড করছে, এইসব এর একটা
হ্যাঁ, সবাই সবাই দায়ী, সবাই সমান। এর জন্য যদি আমরা আর একটা পয়েন্ট, সমাজের একটা ব্যাধি, মানুষ প্রাইভেট ছেড়ে যদি এই যে সরকারি স্কুলে যদি দেয়, তাহলে কি এর চাপ একটু অনেকটা কমানো? কিন্তু প্রাইভেট সরকারি, প্রাইভেট তো বিজনেস। সরকারি বলতে কি যে সরকারের অধীনেও পুরো শিক্ষা ব্যবস্থা থাকা উচিত না। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে গুরুর কাছে শিক্ষা হয়, যুগের সাথেও তো তাল মিলাতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে চললেও আমাদের এই জিনিসগুলোকে কিন্তু করা যায়। ভালো না এমনি সরকারি ভালো? সেটা কিছু বলা যাবে না যে প্রাইভেট ভালো। সে গুরুর কাছে পড়তে যাবে, সে যে কোনো শিক্ষক যদি শ্রদ্ধা থাকে তাহলে সেখানে কিন্তু তার শিক্ষা হবে। দেখা যাচ্ছে যে যে গুরুর কাছেই পড়তে যাচ্ছে, অনেক প্রাইভেট স্কুলে দেখা যায় যে তারা যে বাচ্চারা লিখে আসছে সেটা দেখা যাচ্ছে না দেখেই রাইট দিয়ে দিয়েছে, ঠিক আছে। সে অনেক আবার সেখানে এই যে টিচাররা দেখা যায় অনেকজন আছে চাকরি পেয়ে গেছে, সরকারি বলো যাই বলো, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তার কোনো যোগ্যতাই নেই, হয় সে ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেছে। সেটাও যদি আমি মেনে নিই, ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা মেনেও যদি নিই, তাহলেও কিন্তু যদি ভক্তি থাকে সে শিখবে। কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয়। যত যোগ্যই হোক যদি ঘুষ দিয়ে যায় সে অযোগ্য হয়ে যায়। যত যোগ্যই হোক, যত ট্যালেন্টেডই হোক, ঘুষ দিয়ে গেলে অযোগ্য হয়ে যায়। কেন বলছি? ছাত্র যখন পড়তে যাচ্ছে, যখন জানলো মাস্টারমশাই ঘুষ দিয়ে ঢুকেছেন, তার প্রতি কিন্তু একটা অশ্রদ্ধা ভাব চলে আসবে। আর এই অশ্রদ্ধা ভাব চলে এলে সেখান থেকে সে কিছু নিতে পারবে না, শিখতে পারবে না। তার প্রতি অশ্রদ্ধা আসছে, সে কিন্তু বিপরীতই চলে যাবে। সে ছাত্রদের জীবনে কিন্তু সেটা এফেক্ট করবেই করবে। কিন্তু যদি একজন সে যত অযোগ্যই যদি হয়, সৎভাবে যদি এমনি যায়, অযোগ্য বলতে আমি সেই অর্থে বুঝি না যে ট্যালেন্টেড। একটা বাচ্চাকে পড়ানোর জন্য যে মাস্টারগুলো আছে তাদের যোগ্যতা সে মিনিমাম সেটা থাকে, স্বাভাবিকই তো থাকে, পড়াতে গিয়ে থাকে, সেটার কথা বলছি না। কিন্তু এই যে ঘুষ দেওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে ভয়ঙ্কর একটা অপরাধে, এতে মানে পুরো জেনারেশন নষ্ট করে দেবেই দেবে। এরকম যদি হয়, সে যে কোনো অবস্থাতে, সে যোগ্য অযোগ্যের কথা নয়। আর সেটা তো কথা নয়, আসল জিনিস হচ্ছে এটাই মূল। আমরা যে টপিকে ছিলাম সেই টপিকটাই আর একবার ছোট করে উত্তর, যে এর সমাধান হচ্ছে বাচ্চাদের গার্জিয়ানদের দেখতে হচ্ছে স্কুল কলেজে চাপ যেন না থাকে। শ্রী শ্রী ঠাকুর বলছেন শিক্ষাদেবী এমন ভাবে বুঝতে না পারে শিখছে সে, শিক্ষায় যদি ভীতি আনে বুঝবে না সে। তোরা শিক্ষাটা এমন ভাবে দিতে হবে যেন সে আনন্দের সাথে শেখে। তার জন্য কিন্তু সরকার এই যে মানে আমাদের যে শিক্ষা কমিশন, তারা কিন্তু বলছেন যে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। শ্রী শ্রী ঠাকুর যেটা সেই সময় পাবনায় বা দেওঘরে করেছেন, করে করিয়ে শেখানো, করে করিয়ে শেখানো। এর মধ্যেই কিন্তু হয় বইয়ের চাপটা কমাতে হবে, ছোট করতে হবে, আর করে করিয়ে শেখাতে হবে। আর বাবা মাকেও থাকতে হবে, সবাইকে সমাজে শিক্ষকদের প্রতি যেন মানুষের শ্রদ্ধা থাকে। এই জিনিসটা যদি থাকে তাহলে কিন্তু শিক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এমন কিছু আহামরি ব্যাপার নেই, এমন কিছু আহামরি ব্যাপার নেই, এবং এমন করি কিছু আহামরি সমস্যা নেই। কিন্তু আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য সবাইকার সৎ উদ্দেশ্য থাকতে হবে। এখানে ওই ব্যবসাদারি চলবে না। এটাই বুঝতে পারছেন, এটাই হচ্ছে মূল। খুব স্বাভাবিক কিভাবে উনি বলে দিচ্ছেন যে কিভাবে বাচ্চাদের মানে আমাদের এই যে পড়াশোনার চাপটা কমাতে হবে। এক নম্বর হচ্ছে বাচ্চাকে দেখতে হবে তার মাতৃভক্তি পিতৃভক্তি যেন থাকে। একদম। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। তার কিন্তু একটা ব্যালেন্স গ্রোথ হবেই। প্রথম জিনিসই হচ্ছে তাই শিক্ষা। আর শিক্ষা দিতে গেলেও কিন্তু আর একটা সমস্যা চলে আসে, সেই বিবাহটাও কিন্তু সেই ঠিক মতো হতে হবে, তবে কিন্তু সুসন্তান সেইভাবে হবে, সেটা আলাদা প্রসঙ্গ। তাহলেও কিন্তু একটা জিনিস হচ্ছে বাচ্চারা আনন্দের সাথে শিখবে, তাকে পিতৃভক্তি মাতৃভক্তি গুরুভক্তি এই তিনটে থাকতে হবে।
আর ওই অত মাতামাতি করার কিছু নেই। আমাদের যেমন ওই বইপত্র সেখানেও কমাতে হবে, যে এত লোড থাকবে না, কিন্তু সেই অল্প বইয়ের মধ্যে অনেক কিছু থাকবে। অনেক, যেমন পাণিনির গ্রামার, কত বড় গ্রামার, কিন্তু তার ভেতরে সব কিছুই আছে যে ভাজা। আর একটা সামান্য ছোট কয়েকটা জিনিস আছে, বড় বড় পেজ দিয়ে, ভালো পেজ দিয়ে দাম করে অনেক কিছু ইয়ে করে দিল, ভারী করে ওয়েটই করে দিল বইটা। এই জিনিসগুলো কম। আর মাস্টারদের প্রতি যদি শ্রদ্ধা থাকে, আর এর ব্যাপারেও আমাদের যে একটা জিনিস সব জায়গাতেই চলে আসে, আমাকে আমাদের একজন টিচার নিতে বলেছিলেন, মানে ক্লাসে তখন এতে বলছে, টিচার ক্যানট টিচ, প্রফেসর ক্যানট প্রফেস, ম্যানেজার ক্যানট ম্যানেজ, অ্যাডমিনিস্ট্রেটর ক্যানট অ্যাডমিনিস্টার, ইফ দ্য পলিটিশিয়ানস ডু নট পলিটিসাইজ। সব জায়গায় যে পলিটিশিয়ান বলতে আমাদের নীতি নির্ধারক যারা, তারা যদি ঠিক হন তাহলে সব ঠিক হয়ে যাবে। এইটাই ঠিক হতে হবে, ঠিক আছে? জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই যে বাচ্চাদের পড়াশোনার এত চাপ, এত বইপত্র, এটা সত্যি মানে এগুলো ঠিক করতে হবে। না হলে বাচ্চাদের এই এখন বেশিরভাগ বাচ্চা দেখা যায় যে পড়াশোনার সাথে সাথেও বিগড়ে যাচ্ছে, অবাধ্য হয়ে যাচ্ছে, মা বাবার কথা শোনে না, উল্টোপাল্টা কাজ করে বসে। তাদের খেলাধুলার সময় অবশ্যই দিতে হবে, এই জিনিসগুলো তাদের জন্য কিন্তু প্রোভাইড করতেই হবে। তাদের যেমন ওই এই যে ঠাকুর একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে যে এই যে বাচ্চা বয়সী যে নাম নেয়া, তাদের এই নাম নেয়া মানে সৎসঙ্গ করা, তাদের দুবেলা প্রার্থনা করা, নাম ধ্যান করানো, এগুলো যদি করানো হয়, এগুলো কিন্তু অন্যভাবে বলা হচ্ছে যেটাকে মেডিটেশন করতে হবে। কিন্তু মেডিটেশনটা আমাদের স্কুল কলেজে এগুলো বলা আছে যে মেডিটেশন করবি, কিন্তু অমনোযোগী হলে কিন্তু ছাত্রদের বলা হয় তুই কিছুক্ষণ মেডিটেশন করবি। কিন্তু এই মেডিটেশনটা করতে গেলে কি হয়, একটা ভক্তি না থাকলে জিনিসটা কিন্তু চলে আসে না, মেডিটেশন অটোমেটিক হয় না, একটা ওটা মেকানিক্যালি হয়ে যায়। কিন্তু যদি দীক্ষার সাথে যদি সকাল সন্ধ্যা এই যে বাবা মাকে প্রণাম, এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু মানুষ কিন্তু অটোমেটিক তার একটা সাম্য ব্যালেন্স একটা চলে আসে। এইটাই হচ্ছে আমাদের করতে হবে আগে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যেভাবে বলে গেছেন, আমরা যদি সেইভাবে শিক্ষা ব্যবস্থাটা যদি করতে পারি, সত্যিই ভালো হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।